লোক ভর্তি বিয়ে বাড়িতে আরোহীকে দেয়ালের সাথে চেপে ধরে রক্তিম চক্ষু নিক্ষেপ করে আছে রাজ। ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো আরোহীর। নিঃশ্বাস বারবার উঠানামা করছে তার। আশেপাশের মানুষগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চক্ষু যুগল বড় বড় করে নিক্ষেপ করে আছে তাদের দিকে। বর্ষা অবাক হয়ে তাকিয়ে রইল বাকি সকলে। রাজ 2 আঙ্গুলে আরোহীর হলুদ মাখা হলদে গালটা ছুঁয়ে দিয়ে বললে, বাহ, সুন্দর তো লাগছে, খুব, বিয়ে করবে তাই না? অথচ আমাকে দাওয়াত দিতেই ভুলে গেছো। মাথায় হুডি পরা, মুখে মাস্ক থাকা কেউ রাজকে না চিনলেও আরোহীর চিনতে একটু ভুল হলো না। টলমলে চোখের পানি নিয়ে রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আমি করতে চাইনি এ বিয়ে, বিশ্বাস করুন, আমাকে জোর করে বাধ্য করা হয়েছে। কিন্তু তা আর হলো না। এর আগে রাজ আরোহীর এক হাত চেপে ধরে চারদিকে চেয়ে হুঙ্কার দিয়ে উঠে বললেও, কে আমার সামনে দাঁড়িয়ে আরোহীকে বিয়ে করবি? কোন ছেলের এমন বুকের পাঠা? এক বাপের জন্ম হলে সামনে এসে কথা বল। পিন পিন নীরবতায় বিশাল ক্লাবটি কেঁপে উঠল রাজের হুঙ্কারে। পিস্তল হাতে ভেতর থেকে বেরিয়ে রাজের সামনে এসে দাঁড়ালো আরোহীর বাবা, হাদ্রিয়ার মাহমুদ নির্জন। দেশের নামকরা মাফিয়া। তার এই 27 বছরে তীরে তীরে গড়ে তোলা অন্ধকার সাম্রাজ্য সারা দেশ জুড়ে বিচরণ করে আছে, কিন্তু কোনো ক্রাইমের কোনো প্রমাণ রাখে না সে। পিস্তল হাতে এগিয়ে এসে রাজকে দেখে থমকে দাঁড়িয়ে গেল সে। আশেপাশে যারা এতক্ষণ রাজের দিকে বন্দুক তাক করেছিল তাদেরকেও ইশারায় বন্দুক সরিয়ে দিতে বলল। রাজকে এর আগেও দেখেছিল সে, তবে আজকের মতোই মাস্ক পরা অবস্থায়। চেহারা দেখেনি কখনো। আজ রাজ ও নির্জন দুজনই মুখামুখি দাঁড়িয়ে। রাজ হাতের তুড়ি বাজাতে গেস্টদের মাঝে ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার লোকেরা পিস্তল হাতে দাঁড়িয়ে সকলকে জব্দ করে নিল। নির্জন চারিদিকে একবার চোখ বুলিয়ে রাজের দিকে তাকিয়ে বলে, ক্রাইমের জগতে তোর সাথে সাথে আমার কিসের শত্রুতা তা আমার জানা নেই, কিন্তু অজান্তে আমার এত কিছু করছিস তুই। কেন করছিস, কি চাস তা জানতে চাইছি না আপাতত। তবে এতে আমার মেয়ের বিয়েতে এসে কি সব বকছিস? আরোহীকে তুই কিভাবে চিনিস? বিপরীতে রাজের অট্টহাসির শব্দ সারা ক্লাব জুড়ে ভেসে ওঠে। একের পর এক মাথা থেকে হুডি সরিয়ে মুখের মাস্ক খুলে নির্জনের দিকে তাকাতে নির্জন 2 পা পিছিয়ে গিয়ে বলে, রাজ তুমি? স্ট্যান্ডে এসে থামলো বাস থেকে ব্যাগ কাঁধে কপালে ঘাম মুছতে মুছতে রাস্তার একপাশে দাঁড়ালো রাজ। গায়ে সাদামাটা জামা কাপড়, পায়ের জুতো জোড়ানো হয়ে গেছে অনেকটা। কিছুটা এগিয়ে গিয়ে দোকান থেকে পানির বোতল কিনে তার চোখে মুখে ছিটিয়ে নিল সে। অতঃপর বাকি অংশটুকু পান করার সময় হুট করে একটা ছেলে তার কাঁধের ব্যাগটা ছিনিয়ে দিয়ে দৌড়। রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছেলেটার দিকে তাকিয়ে রইল নীরবে, কারণ এই শহরে পা রাখার তার সব টাকা পয়সা এই ব্যাগের মাঝে। তবে মুহূর্তের মাঝে সামনে থেকে একটা ছেলে ব্যাগটা উদ্ধার করলো। ওই ছেলেটা কয়েকটা থাপ্পড় মেরে ব্যাগটা এনে রাজের সামনে দাঁড়িয়ে বলল, আপনার ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল আর আপনি বলদের মতো দাঁড়িয়ে আছেন। রাজ কিছু না বলে ছোট্ট করে বলল, থ্যাঙ্কস, ইটস ওকে। শহরে কি নতুন? জি। হাবভাব দেখে তাই মনে হচ্ছে। শুনুন, এত হাবাগোবা হলে এই শহরে টিকতে পারবেন না। কোথায় এসেছেন? কার কাছে যাবেন? গ্রাম থেকে এসেছি, এখানে একটা প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আত্মীয় স্বজনের বাসায় উঠবেন নিশ্চয়ই? না, এই শহরে আমার তেমন কেউ নেই, ব্যাচেলর থাকতে হবে। ছেলেটা এবার কিছুক্ষণ উপর নিচ তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আমি রুশান, এখানকারই ছেলে। রাজ একটু মুচকি হেসে বলল, আমি রাজ, এখানকার একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছি। ভার্সিটি? রুশান একটু মুচকি হেসে বলল, বাহ, আমিও ওখানকার স্টুডেন্ট, আর আমারও ব্যাচেলর থাকে। আপনি চাইলে আমাদের সাথে উঠতে পারেন, 4 জন আছি আমরা। তাহলে তো ভালোও হয়। চলুন, আজকে অনেক জার্নি করেছেন, একটু বিশ্রাম নিয়ে শরীর হালকা হলে পরে আপনার সব ব্যাপার শুনবো। কোথায় বাসা? এই তো কাছে। কিছুক্ষণের মাঝে বাড়ির সামনে এসে দাঁড়ায় তারা। গেট পেরিয়ে রাজকে নিয়ে ফরিদা আন্টির কাছে গেল রুশান। গিয়ে বলল, আন্টি, ওর নাম রাজ। ফরিদা আন্টি এক নজরে রাজের মাথা থেকে পা অব্দি পরখ করে নিলেন। রুশান ফের বললে, আমাদের ভার্সিটিতে অ্যাডমিশন নিতে গ্রাম থেকে এসেছে। থাকার মতো জায়গা নেই, তাই নিয়ে এসেছে এখানে। আমাদের সাথে থাকলে আপনার কোনো আপত্তি নেই তো? ফরিদা আন্টি রাজের দিকে তাকিয়ে বুঝতে পারে খুব সহজ সরল একটা ছেলে, শার্ট পরা স্টাইল একেবারে ভদ্র ছেলেদের মতো। দেখে মনে হচ্ছে বাজা মাছটা উল্টে খেতে জানে না। চোখের চশমাটা ঠিক করে ফরিদা আন্টির দিকে চেয়ে হাসি মুখে সালাম দিল রাজ। ফরিদা আন্টি সালামের উত্তর নিয়ে রুশানের দিকে চেয়ে বলল, যেহেতু তুমি বলছো তাই আমি অমত করব না, তবে আর কাউকে নিয়ে আসা যাবে না, আর এই বাসার নিয়মগুলো তাকে জানিয়ে দেবে। এখন যাও, ফ্রেশ হয়ে বাকিদের নিয়ে খেতে আসো। বিপরীতে রুশান একটা হাসি দিয়ে বলে, আচ্ছা আন্টি, বলে রাজকে নিয়ে সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠতে থাকে। রাজ রুশানের দিকে চেয়ে বলে, উনি কে?
উনি হলেন বাড়িওয়ালা। বছরখানেক আগে ওনার স্বামী সন্তান সড়ক দুর্ঘটনায় মারা যায়। এখন আর কোনো ছেলে মেয়ে নেই, তাই আমাদেরকে নিজের ছেলে মেয়ের মতো দেখে। বলতে পারো একটা পরিবার আমরা। আমাদের থেকে ভাড়াও নেয় না, শুধু খাওয়া দাওয়া টুকটাক সারা মাসে যা খরচ হয় ওগুলোই দিলে হয়। আর তার নিয়মগুলো হচ্ছে তাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করতে হবে, সবাইকে নিজের মানুষ ভেবে থাকতে হবে। ধরতে পারো আজ থেকে এটা তোমারও পরিবার। ফরিদা আন্টির মন জয় করতে পারলে দেখবে একদম নিজের ছেলের মতো কলজা ঢুকিয়ে নেবে। বলতে বলতে দ্বিতীয় তলায় পৌঁছে যায় তারা। উষানের সাথে নতুন কাউকে দেখে শোয়া থেকে লাফ দিয়ে ওঠে তুষার। উষানের দিকে চেয়ে বলে, আবার কাকে নিয়ে এলি ভাই? এটা কি একটা ক্লাব বানিয়ে ফেলবি নাকি? উষান স্বাভাবিকভাবে বলে, বাজে বকবি না, ওর নাম রাজ, আমাদের আরেক রুমমেট। আজ থেকে তোর সাথেই থাকবে সে। অসম্ভব, আমার সাথে কাউকে রুম শেয়ার করতে দিব না আমি। সুশান একটু বিরক্ত হয়ে বলে, নিলয় নিলয়ও মাথা দুলিয়ে বলল, না ভাই, অপরিচিত কোনো ছেলেকে হুট করে আমার রুমে থাকতে পারবো না, সরি। রুশান তারপর নিবিড়ের দিকে চেয়ে বলে, নিবিড় তোর সাথে থাকলে প্রবলেম হবে? নিবিড় একটু ভেবে বলে, আচ্ছা প্রবলেম নাই, কোথায় পেলে একে? রুশান হাঁপ ছেড়ে বাঁচল যেন। শান্ত স্বরে বললে, বলবো পরে, এখন ফ্রেশ হয়ে নি। আর তোরা নিচে যা, ফরিদা আন্টি খাওয়ার জন্য ডাকছে, আমি ফ্রেশ হয়ে রাজকে নিয়ে আসবো। বিকেলে চুপচাপ নিজের জিনিসপত্র গোছাচ্ছে রাজ। নিবিড় তার পাশে এসে বললে, কিভাবে চলবে তুমি, কিছু ভেবেছ? রাজ গোছাতে গোছাতে বলে, দেখি কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। টিউশনি করাতে পারবে? অবশ্যই। ইন্টারে একটা মেয়েকে আমাকে বলেছিল অবশ্যই। আমার না করার দুটো কারণ আছে। প্রথমটা হলো আমার অলরেডি দুটো টিউশনি করাতে হয়, আর দ্বিতীয়ত সব মেয়ে আমার উপর দুর্বল হয়ে যায়। আর যে মেয়েটার কথা বলছি ওর নাম আরোহী। খুব বড় লোক ফ্যামিলির মেয়ে, বিশাল বাড়ির চারপাশ জুড়ে সিকিউরিটি গার্ডে ঘেরা, তাই রিস্ক নিতে চাচ্ছি না। ওই মেয়ের সাথে কিছু হয়ে গেলে আমাকে আর ওই বাড়ি থেকে জ্যান্ত বের হতে দিবে না। ভাই, তুমি চাইলে ওই টিউশনিটা করতে পারো, শুধু ওই মেয়েটার সাথে কোনো কিছু যেন না হয়। পড়াবে, তারপর সুন্দরভাবে চলে আসবে। পারবে? রাজ এতক্ষণ ধরে নিবিড়ের কথাগুলো শুনে একটু মুচকি হাসি দিয়ে বলে, অবশ্যই পারবো, আর এসব কোনো বিষয়ই না। ওকে আমি কথা বলবো তাহলে। উপকার হবে ভাই। নিবিড় চলে গেলে রাজ একটা রহস্যজনক হাসি দিয়ে আবার নিজের জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে গেল। মেয়েটার নাম তাহলে আরোহী। একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ায় রাজ। বাড়ির চারপাশে সিকিউরিটি গার্ডে ঘেরা। নিবিড় যেমনটা বলেছিল তেমনই। বাড়ির সামনে দিয়ে গেটের সামনে দাঁড়ালে একজন গার্ড জিজ্ঞেস করে, আপনার পরিচয় কি? রাজ কিছুক্ষণ হাবলার মতো দাঁড়িয়ে থেকে বলে, যে আমি এ বাড়ির একটা মেয়ে আছে, ওর নতুন হোম টিচার, ম্যাডামের সাথে কথা হয়েছিল গতকাল। গার্ডটা রাজের দিকে কিছুক্ষণ চেয়ে বলল, বাড়িতে অপরিচিত লোক প্রবেশ নিষেধ। আমি ম্যাডামের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। রাজ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জি আচ্ছা। রাজ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে গার্ডটায় ফিরে এলে বলল, দুহাত উপরে তোলো, তারপর চেক করে বলল, এবার ভেতরে যেতে পারেন। রাজ গেটের ভেতরে ঢুকে হাঁটতে হাঁটতে বাড়িটার দিকে চোখ বুলাতে লাগলো। এক পাশে কিছু লোক গাড়িগুলো মুছতে ব্যস্ত, অন্য পাশে আরেকজন লোক গাছগুলোতে স্প্রে করছে। চারপাশে তাকিয়ে ভেতরে গেল রাজ। ভেতরে গেলে একজন লোক তাকে পড়ার রুম দেখিয়ে দিল। রাজ ওখানে গিয়ে দেখে আরোহী আগে থেকে বই খাতা নিয়ে বসে আছে। রাজকে দেখে উঠে দাঁড়ালো সে। রাজকে বসতে বলে পরে নিজেও বসলো। শুরুটা কিভাবে করবে ভেবে পাচ্ছিল না রাজ। আরোহী তার দিকে চেয়ে বলল, নার্ভাস হবেন না স্যার, আর কিছু কথা বলে আপনাকে, কিছু মনে করবেন না। এর আগেও কয়েকজন টিচার চেঞ্জ করেছে শুধু এই কারণে। তারা এসে পড়ানোর সাথে কেমন নার্ভাস হয়ে থাকতো। আমি পড়ার বিষয়ে কিছু জিজ্ঞেস করলে ভূত দেখার মতো হঠাৎ চমকে উঠতো। এসবের মাঝে কি পড়া যায় বলুন? তাই আপনাকে বলছি, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করবেন, নার্ভাস হওয়ার প্রয়োজন নেই। আপনি টিচার, আমি স্টুডেন্ট। রাজ আবার কিছু জড়তা কাটিয়ে বলল, আচ্ছা। আরোহী আবার বলল, আরেকটা কথা স্যার, আপনার ড্রেস আপ চেঞ্জ করতে হবে। এমন হাবলা মানুষ আমার একদম পছন্দ না। স্মার্ট হয়ে চলবেন। আমি মাম্মিকে বলে আপনার বেতনের অর্ধেক অ্যাডভান্স দিয়ে দেবো, নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেবেন। প্রত্যুত্তরে রাজ কিছু না বলে বলল, পড়াই যায়? জি আচ্ছা। ড্রাইভার নেমে এসে গাড়ির দরজা খুলে একটা মেয়ে নেমে এলো গাড়ি থেকে। কাঁধে ব্যাগ নিয়ে চারদিকে তাকিয়ে গেটের দিকে পা বাড়ালো। মেয়েটার নাম অরেন। অনেকটাই রূপবতী ও ধাম্বিক মেয়ে সে। বলতে গেলে পা যেন মাটিতেই পড়তে চায় না তার। রাজ চুপচাপ একপাশে বসেছিল। তার জন্য আজ প্রথম দিন। সিনিয়র ব্যাচের কয়েকটা ছেলে তাকে ডাক দিয়ে হাতে একটা কাগজ দিয়ে বলল, ওই যে মাত্র গাড়ি থেকে নামলো তাকে গিয়ে এটা দিয়ে আসবে। আর নাম বলার প্রয়োজন নেই, ভেতরে লেখা আছে সব।
রাস্তার দিকে চেয়ে বলল, আমাকে কেন বলছেন? আশেপাশে তো অনেক ছেলে আছে। পাশ থেকে একটা ছেলে থাপ্পড় দিয়ে এমন ভঙ্গিতে বলল, ভাই বলেছে তাই দিয়ে আসবি, চুপচাপ। রাজ আর কথা বাড়ালো না, কাগজটা চুপচাপ হাতে দিয়ে মেয়েটার দিকে এগোতে থাকে, আর ছেলেগুলো দূরে থেকে চুপচাপ চেয়ে একটু একটু করে হাসছে। রাজ গিয়ে অরিনের সামনে দাঁড়িয়ে কাগজটা এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। অরিন কাগজটা নিয়ে চুপচাপ ছিঁড়ে রাজের মুখের দিকে ছুঁড়ে মারে। রাজ বলতে যাবে এটা আমার না, তার আগে ওই ছেলেগুলো এসে রাজের কলার চেপে ধরে বলল, সাহস কত তোর, ভার্সিটির মাঠে দাঁড়িয়ে সুন্দরী মেয়েদের বিরক্ত করিস? অয়নের দিকে চেয়ে বলে, আপু তোমাকে উল্টোপাল্টা কিছু বলেছে? সে কোনো সমস্যা করেছে? কিছু বললে আমাকে বলতে পারো। ওর এমন অবস্থা করবো জীবনে আর মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস করবে না। সবাই বলে এতগুলো স্টুডেন্টের সামনে রাজের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় ছেলেটা। আর অরিনের দিকে চেয়ে বলল, আজ থেকে তোমাকে কেউ কিছু বললে সোজা আমাকে বলবে, কেমন আপু? যাও তুমি, এটাকে আমি দেখছি। অরিন কিছু না বলে ছেলেটার দিকে এক পলক তাকিয়ে হাঁটা ধরল। রাজ ছেলেটাকে বলল, ভাইয়া আপনিই তো দিয়েছিলেন চিঠিটা। বলতে আবারও ঠাস ঠাস চর পড়লো রাজের গালে। তারপর বলে, এটা আমরা জানি আর তুই জানিস, আর কিন্তু আর কেউ জানে না। জানলে এই মাঠের মাঝে জীবিত পুঁতে দিব তোকে। আর শোন, আজ থেকে প্রায় এই মেয়েটাকে ডিস্টার্ব করবি তুই, আর প্রতিবারে আমি গিয়ে তোকে হালকা পাতলা দু একটা চর দিয়ে ছাড়িয়ে নেব, বিনিময়ে টাকা পাবি তুই। তখনই রুশান এসে ছেলেটাকে ধাক্কা দিয়ে রাজকে ছাড়িয়ে নেয়, আর ছেলেটার দিকে চেয়ে বলে, আমার ফ্রেন্ড হয়ে রাজ, সো যাকে র্যাগিং করার মতো দুঃসাহস দেখাবে না। তার মাঝে সেখানে উপস্থিত হলো তুষার। রাজ, তুষার, নিলয়, নিবিড়, এরা পাঁচজন মিলে থাকে একসাথে। এর মাঝে তুষার ছেলেটার সাথে একটু রকচড়া স্বভাবের, পারুক বা না পারুক, তবে সাহসিকতার দিক দিয়ে অনেক এগিয়ে এসে। তাই গলা উঁচিয়ে গিয়ে এসে বলে, এই সমস্যায় কি হয়েছে এখানে? রুশান তাকে এক হাতে থামিয়ে দিয়ে বলে, তুষার থাম, সব জায়গায় রাগ দেখানো ঠিক না, আমি দেখছি। রুশান এবার ছেলেটার দিকে চেয়ে বলল, আজকের থেকে রাজকে র্যাগিং করার চেষ্টা করবে না, বলে রাজ ও বাকিদের নিয়ে চলে গেল রুশান। রাজের গাল দুটো লাল হয়ে আছে, তাই এক হাত গালে রেখে নিশ্চুপ হাসছে সে। বিকেলে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করছিল রুশান। ছাদের একপাশে দু হাতে বড় করে দাঁড়ালো সে, মাথায় চিন্তার ভারটা যেন সরছে না। যেই মিশন নিয়ে মাঠে নেমেছে তার কোন কিনারাও খুঁজে পাচ্ছে না সে। জানে খুব একটা কঠিন খেলা, হয়তো পরিণতি মিত্র হতে পারে, তবুও জেনে শুনে নিজেকে মাঠে নামালো সে। কারণ বাবাকে আর দাদিকে কথা দিয়েছে সে, আজ না হয় কাল নির্জনকে তাদের পায়ের কাছে এনে ফেলবে সে। প্রয়োজনে মৃত্যুকেও মেনে নেবে, তবুও পিছপা হবে না। বদলা নিয়ে সেদিনই সে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। পকেটে থাকা ফোনটা বেজে উঠতে বের করে দেখে রিমির ফোন। মহারানী আজ মনে করে দারুণ মুডে আছে। রিসিভ করতে ওপাশ থেকে রিমি বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। রুশান একটু বুক কুঁচকে বলে, কেন? রিমি বলে, এই যে আপনি বেঁচে আছেন তাই শুক্রিয়া আদায় করছি। রুশান এবার কপাল কুঁচকে বলল, কী সব আবল তাবল করছিস? আমি মরতে যাব কেন? রিমি এবার একটু রেগে বলল, তাহলে ফোন দেননি কেন এই দুদিন? আমি তো ভাবছিলাম ইন্নালিল্লাহ হয়ে গেছেন, বলে খিক করে হেসে দিল রিমি। রুশান এবার রেগে বলল, কানের নিচে খাবি একটা। রিমি এবার হাসি থামিয়ে বলে, আচ্ছা বাদ দেন, কী করছিলেন যে? একবার ফোন দিয়েও আমার খোঁজ নেওয়ার সময় পাননি আপনি। খুব চাপে আছি রে, তাই সময় পাচ্ছি না। আমার টিয়া পাখিটা রাগ করিস না প্লিজ। ওইদিকে রাজের পাশে বসে আছে নিবিড়। রাজের কাঁধে হাতে রেখে বলে, কলেজের কোনো ঝামেলায় জড়িও না, ওরা খুব ডেঞ্জারাস। আজ ঝামেলা করছে, কাল দেখবে যে গুম হয়ে গেছে। ওরা এমনই, তাই এসবের থেকে দূরে থাকাই ভালো। রাজ কিছু না বলে চুপ করে রইল। নিবিড় তার কাঁধে হাত রেখে বলে, চা খাবে? দাঁড়াও নিয়ে আসছি। চা খেতে খেতে আড্ডা দেবো, বলে চা বানাতে নিচে ফরিদা আন্টির কাছে চলে গেল নিবিড়। রাজ বসে আছে চুপচাপ। পাশে রেখে যাওয়া নিবিড়ের ফোনটা বেজে উঠতে ওইদিকে তাকায় সে। দেখে ফোনের স্ক্রিনে ভেসে উঠল বাবু 7 এর মানে বুঝতে রাজের কিছুক্ষণ ভাবলো, কিন্তু উত্তরটা পেয়ে গেল। যখন কিছুক্ষণ পর আরেকটা নাম্বার থেকে ফোন এলো, বাবু 3। রাজের অবাক হওয়ার মুখ এবার হেসে উঠল। নিবিড়ের কয়টা বাবু? রাত 10টা অবধি আড্ডা দিয়ে বাড়ি ফিরল রাজের সাথে ভার্সিটিতে ঝামেলা করা সেই ছেলেগুলো, যাদের এক নামে ভার্সিটির সবাই চেনে, নাহিদ ভাই, এই ভাই সেই ভাই। অরিনের কাছে হিরো সাজতে গিয়ে রাজকে চড় মেরেছিল তারা। বাইকে করে বাড়ি ফিরছিল নাহিদ ও তার বন্ধু, বাকিরা হয়তো আগেই চলে গেছে বাড়িতে। নাহিদ সব বাইক নিয়ে কিছুটা গেলে মাঝ রাস্তা থেমে গেল বাইক, কারণ সামনে ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে বাইকের আলোয় ভালো করে তাকিয়ে দেখে একটা ছেলে রুমাল দিয়ে মুখ পেঁচিয়ে রেখে সামনে দাঁড়িয়ে আছে, একটা হকি স্টিক হাতে নিয়ে। অন্ধকারে মুখটা বেঁধে রাখা চেহারাটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ভুতুড়ে পরিবেশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে।
অন্ধকারের সামনে ছায়ার মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে নাহিদ বাইক থেকে নেমে এসে গিয়ে যেতে যেতে বলল, কে ওখানে? বলে পেছন ফিরে তার অপর বন্ধুকে ডাক দিল। নাহিদ পুনরায় সামনে তাকাতে কেউ থাবা মারার মতো টপ করে তার শব্দ হওয়ার পর আর কিছু মনে নেই তার। অন্ধকারের রাস্তায় নাহিদ নিচে পড়ে আছে, দাপড়ানো শক্তিটুকুও নেই তার। হাত পা নাড়াচ্ছে শুধু, তার অন্যজনের মাথায় ভারী আঘাত পাওয়ার সেন্সলেস হয়ে রাস্তার একপাশে পড়ে আছে। নাহিদের রক্ত শরীর থেকে বেরিয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। অন্ধকারের রাস্তায় বাইকের হেডলাইটের আলো শুধু দেখা যাচ্ছে একটা ছেলে রাস্তায় নড়াচড়া করছে আর তার রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। পাশের গাছ থেকে একটা বেচা ডানা চাপটি উড়ে চলে গেল। নীলয় বসে বসে পড়ছে আর রোশান ল্যাপটপে কিছু একটা করছে, আর অন্যদিকে নিবিড়ের ফোন তো কানের কাছে লেগেই থাকে। আর তুষার ওয়াশরুম থেকে বেরিয়ে সকলকে বলল, ফরিদা আন্টি যে ডেকে গেল, শুনতে পাওনি তোরা? রুশান ল্যাপটপ রেখে বলে, হুম আসছি। রাজ কোথায়? ও ফোনে ফ্লেক্সি করতে গিয়েছে, ও এখনও খবর নেই, হয়তো বাইরে হাঁটাহাঁটি করছে, ফোন দিয়ে দেখ। রুশান ফোন হাতে নেবে তখনই ঘরে এসে প্রবেশ করে রাজ। রুশান ল্যাপটপ এক পাশে রেখে ছড়িয়ে থাকা বই গোছাতে গোছাতে বলল, কোথায় ছিলে এতক্ষণ? নতুন এসেছো, কিছুই তো চেনো না, দেখো সেদিনের মতো যেন আবার কোনো চোর ছিনতাইকারী কবলে না পড়ো। রাজ একটু বোকা হাসি দিয়ে পরে, ওই রাস্তার ফ্লাইওভারের উপর দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল খুব। গাড়িগুলো এক পাশ দিয়ে আসে, অন্য পাশ দিয়ে আবার চলে যায়, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই এতক্ষণ ওগুলোই দেখছিলাম। রাজের কথা শুনে তুষার মুখ চেপে হেসে উঠল। রাজ আবার বোকার ভাব নিয়ে বলে, আসলে আমাদের গ্রামাঞ্চলে এমন দৃশ্য খুব একটা নেই, আর থাকলেও রাস্তাগুলো এত বড় না, তাই আর কি। তুষার একটু মুচকি হেসে বলে, আচ্ছা সমস্যা নেই, ফ্রেশ হয়ে নিচে আসো, আমরা যাচ্ছি, তাড়াতাড়ি আসবে। রাত ছোট্ট করে বলে, আচ্ছা। রাত তখন 3টা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে অন্ধকারে একটা ঘরে বাঁধা আছে দুজন লোক, আর সামনে একটা লাঠি হাতে তাদের বেধড়ক মারছে রুশান। এক আঙুল দিয়ে কপালে জমে থাকা ঘাম ফেলে তাদের সামনে চেয়ারে টেনে বসে রুশান। দু হাতে দুজনে চুল ধরে মাথা উপর দিয়ে তোলা আছে, মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে লোকগুলো, তবুও কিছুই স্বীকার করছে না। ফ্লাশ দিয়ে আঙুলের নখ টেনে তোলা থেকে শুরু করে সব করেছে, তবুও মুখ দিয়ে একটু টু শব্দ বের হয়নি তাদের। কিন্তু তথ্য জানবে করে আর 7 দিন এই লোকগুলোকে নিয়ে পড়ে আছে সে, কিন্তু লাভের খাতায় শূন্য। রুশান আগের মাথায় পিস্তল বের করে একটা লোকের মাথায় শ্যুট করে দিয়ে অন্যটায় মাথায় ধরে বলে, মুখ না খুললে তোর অবস্থা ওর মতোই হবে। লোকটা রক্ত মাখা মুখে হাসতে হাসতে বলে, এরকম একটা কেন? আমাদের 1000টা সদস্য এইভাবে মেরে ফেললেও কারো মুখ থেকে কিছুই বের হবে না। আমাদের রাস্তাটা এমন এক রাস্তা, হয়তো মরবো নয়তো মারো, তবে মুখ খোলা যাবে না, বলে হা হা করে হেসে উঠে লোকটা। রুশান উঠে তৎক্ষণাৎ দাঁড়িয়ে রুশান উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ তাকেও শ্যুট করে দিল। পাশ থেকে তার এক সহকারী ডেকে বলে, লাশ দুটো মর্গে পাঠিয়ে দাও। লোকটা মাথা নিচু করে বলে, ওকে স্যার। রুশান আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসে সেখান থেকে। বাইরে পুরো অন্ধকার, হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল সে। রাত 4টায় সময় বাসায় ফিরে চুপি চুপি আবার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকাল হলে পুনরায় সে স্বাভাবিক একটা স্টুডেন্ট। পরদিন কলেজে যেতে একটা খবর সবার কানে বেশি। খবরটা হলো, নাহিদ ভাইকে কারা যেন প্রথমে পিটিয়ে পরে 2 হাত এর রক কেটে রাস্তায় ফেলে গেছে, এখন হাসপাতালে আছে। বাঁচে কি মরে তার গ্যারান্টি দিতে পারছে না কেউ, তবে কে বা কারা করেছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রেখে যায়নি কোনো প্রমাণও। রাজু নিবিড় ক্যান্টিনে অপেক্ষা করছে, কারণ রুশান, তুষার ও নিলয়ের ক্লাস এখনও শেষ হয়নি। নিবিড়ের ফোন আসতে একপাশে চলে যায় সে। রাজ চুপচাপ বসে বসে চারিদিকে তাকাচ্ছে। এর মাঝে অরিন হেঁটে এসে তার পাশে বসে। অরিনকে দেখে উঠে দেয় রাজ। অরিন হাতের ইশারায় বসতে বললে চুপচাপ বসে গেল রাজ। অরিন রাজের দিকে চেয়ে বলে, কাজটা তুমি করছো না? রাজ যেন বোকা বনে গেল। অরিনের দিকে বোকা দৃষ্টি নিক্ষেপ করে বলে, কোন কাজটার কথা বলছেন আপু? অরিন একটু হেসে বলল, কালকে নাহিদ ভাইয়ের সাথে তোমার ঝামেলা হয়েছিল, আজ সে কোমায়, তো বিষয়টা একটু ভাবার নয় কি? আচ্ছা যাই হোক, তোমাকে দেখে মনে হচ্ছে না এমন কাজ করতে পারো। ক্যান্টিনে আসার পর তোমাকে দেখলাম, তাই জিজ্ঞেস করছিলাম এমনি। তবে যেই করুক ভালোই করেছে, এবার একটা শিক্ষা হলেই হয়, বলে উঠে হাঁটা ধরল অরিন। রাজ কিছুক্ষণ অরিনের দিকে তাকিয়ে থেকে একটু মুচকি হেসে নিবিড়ের দিকে তাকালো। নিবিড় সেই কখন থেকে কথা বলছে, আমাকে অতটুকু ভালোবাসো বাবু? নিবিড় খুব নরমভাবে বলে, অনেক ভালোবাসি, আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা হলে তুমি। তো তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো বলো? আমার বুকটা কত ভালো, আমার বাবুটা কত ভালো, কিন্তু প্রায় টাইমে তোমার ফোন বিজি পাই কেন? কার সাথে কথা বলো? নিবিড় একটু রেগে বলে, কার সাথে কথা বলো মানে? তুমি ছাড়া কি আমার লাইফে আর কোনো কেউ আছে? আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করছো? নিবিড়ের রাগে একটু থতমত খেয়ে যায় মেয়েটা। আরে না না, আমি এমনটা মিন করিনি, ভুল বুঝো না প্লিজ। আমি তো জানি তুমি আমায় কত ভালোবাসো। একটা কথায় মাথায় রাখবে, দুনিয়ার সব মানুষের ভালোবাসা মিথ্যে হলেও এই নিবিড়ের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। আচ্ছা আমি ফোন রাখি। ওপাশ থেকে মেয়েটা বলল, প্লিজ রাগ করো না বাবু, আমি সত্যি এভাবে। তার আগে ফোনটা কেটে দেয় নিবিড়। ফোন এক প্রকৃত প্রেমিকে তার গার্লফ্রেন্ড সন্দেহ করা রাগ করেছে সে।
আজ টিউশনিতে যাওয়ার পর রাজ ভালো বুঝতে পারে যে আরোহীর মনটা বিষণ্ণ। আসার পর থেকে পড়ায় মন বসছে না। রাজ তার দিকে চেয়ে বলে, আসার পর থেকে দেখছি কোনো পড়াতেই মন বসছে না, তোমার কোনো সমস্যা হয়েছে? পার্সোনাল হলে বলার দরকার নেই। আরোহী গাল থেকে হাত সরিয়ে বলল, আজ বাবা মায়ের আবার ঝগড়া হয়েছে। আমার বাবা সবসময় মাকে কি বিষয় নিয়ে যেন হুমকি দেয়, এটা ওদের পার্সোনাল ব্যাপার, ঝগড়া হবে আমার ঠিক হবে, এর মাঝে তুমি মন খারাপ করে রাখলে কি হবে? আরও এবার টেবিলে ভর দিয়ে ভালোভাবে বসে বলে, বিষয়টা এমন হলে আমি ভাবতাম না। বাবা মাসে 2 মাসে একবার বাসায় আসে, তাও একদিন থেকে চলে যায়। আর মাকে দেখি সবসময় এমন একটা বয়ে বয়ে থাকে, কিন্তু কারোর সাথে কিছু শেয়ার করে না। আমি জিজ্ঞেস করলেও বলে না। বাবাকে খুব লিমিটের চাইতো একটু বেশি ভয় পাই। রাজ কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা বাদ দাও ওসব, তুমি ছোটো মানুষ, এত কিছু ভাববে না, তুমি শুধু নিজেকে নিয়ে ভাববে আর পড়াশোনা করবে। আচ্ছা তুমি ভবিষ্যতে কি হতে চাও? আরও মন দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বলল রাজ। আরও কিছু না ভেবে বলে, একজন স্বামীর আদর্শ স্ত্রী হতে চাই। সে হবে আমার জন্য সবচেয়ে বেস্ট একজন মানুষ, যার সাথে মন খুলে কথা বলতে পারবো। আমার বাবা মায়ের মতো হব না, সুন্দর একটা খুনসুটিময় জীবন হবে আমাদের। রাজ সোজা হয়ে বলে, হ্যাঁ সেটা তো অবশ্যই হবে। ধরো অনেকে তো ডাক্তার হতে চায়, শিক্ষিকা হতে চায়, তোমার এমন কোনো ইচ্ছে নেই? আরোহী আরও অনেক উৎসাহ নিয়ে বলে, আছে তো, আমিও শিক্ষিকা হব, আমার ছেলে মেয়েদের বাসায় পড়াবো, ওরা হবে স্টুডেন্ট আর আমি হব শিক্ষিকা। রাজ হতাশ হয়ে কপালে হাত রেখে বলে, আচ্ছা ভালো, এখন পড়ায় মন দাও। বলে হাতে থাকা কলমটা ঘুরাতে থাকে রাজ। আরও কিছুদিন যাক, তারপর আরোহী মায়ের সাথে কথা বলা ট্রাই করতে হবে। যদিও ওনার সাথে একা কথা বলার কোনো অপশন নেই, কারণ কথা বলার সময়ও তার সাথে 2জন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে। তবুও চেষ্টা করতে হবে, হয়তো তার মাঝেও কোনো রহস্য লুকিয়ে আছে, বা হয়তো তার প্ল্যানে কিছুটা হলেও কাজে আসবে। স্যার জানেন, আপনার চুলগুলো না একদম কাকের বাসার মতো লাগে। একে তো মনে হয় 2 মাস ধরেও কাটেন না, আর মনে হয় জীবনও চুল চিরুনি করেননি। বলে মুখ চেপে হেসে ওঠে আরোহী। রাজ কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে আরোহীকে শক্ত গলায় বলে, এগুলো কোনো পড়ার টপিক না আরোহী। আরোহী হাসি চেপে রেখে বলে, সরি স্যার, তবে হ্যাঁ আপনি যদি নিজেকে একটু স্মার্ট বানানোর ট্রাই করেন তাহলে আপনাকে একদম হিরোদের মতো লাগবে। রাজ কিছু না বলে আরোহী আবার বলে, সত্যি বলছি স্যার, একটু বাড়িয়ে বলছি না। রাজ হতাশ হয়ে বলে, প্রশংসা করতে করতে তো হাঁপিয়ে গেছো, এবার একটু পড়ায় মন দাও। রাতের বেলা ছাদে দাঁড়িয়ে আছে রুশান, কেমন যেন অস্থিরতা ভাব তার মাঝে। রিমি গত 2 দিন ধরে কোনোভাবে যোগাযোগ করছে না, না নিজে ফোন দিচ্ছে, না ফোন দিলে রিসিভ করছে, অথচ সে নিজে রাগ করে বসে থাকতো রুশান ফোন না দিলে। বাধ্য হয়ে আরিশ খালামণি নাম্বারে ফোন দিলে রোশান। কিছুক্ষণ কথা বলে রিমির কথা জিজ্ঞেস করলে সে বলে, 3 দিন ধরে রিমি কলেজে যাচ্ছে না, রাস্তায় কোনো ছেলে নাকি ডিস্টার্ব করে তাকে। রুশান শান্তভাবে বলল, রামিম ভাইয়া কিছু বলেনি তাদের? রামিম হলো রিমির বড় ভাই। আরিশা বলল, রামিম কিছু বললেও ঝামেলা করলো তারা, রামিমকেও মারধর করে আর রিমিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। তাই 3 দিন ধরে ঘরে থেকেও বের হচ্ছে না, আর কলেজেও যাচ্ছে না, রুমের ভেতর চুপচাপ বসে থাকে। মুহূর্তে যেন রুশানের মাথায় রক্ত চেপে বসলো। চোখ দুটো বন্ধ করে নিজেকে শান্ত করে বলে, আচ্ছা আন্টি চিন্তা করবেন না, আমি কালকে বাড়িতে আসছি, কিন্তু ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? ওটা আমি বোঝে নেব আন্টি, আপনি শুধু রিমিকে বলবেন মন খারাপ করে বসে না থাকতে, পরশু আমার সাথে কলেজে যাবে সে। বলে ফোন কেটে দেয় রুশান। রাত তার পাশে এসে দাঁড়িয়ে বলে, কোনো সমস্যা হয়েছে? তোমাকে কেমন অস্থির দেখাচ্ছে দেখছি। রুশান 2 হাতে বর দিয়ে একটু ঝুঁকে বলে, কালকে একটু বাড়িতে যেতে হবে, বাড়িতে ছোট্ট একটা প্রবলেম হয়েছে। রাজ কিছু না বলে চুপচাপ তার পাশে দাঁড়ালো। তারপর শান্তভাবে বলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না কোনো ছোট্ট প্রবলেম, মনে হচ্ছে সিরিয়াস কোনো বিষয় নিয়ে তুমি চিন্তিত। রুশান এবার রাতের দিকে চেয়ে বলে, অনেক বড় বড় প্রবলেমও আমার সামনে খুবই তুচ্ছ, কিন্তু আমার লাইফে একটাই দুর্বল জায়গা আছে, যেখানে একটা ছোট ফুলের টোকা আমার কাছে তলোয়ারের ভারী আঘাতের চেয়েও ধারালো মনে হয়। তাই কালকে ইমার্জেন্সি বাড়ি যেতে হবে আমাকে। ভার্সিটি মেয়ে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে, ওখানে নিবিড় গিয়ে হাত বাড়িয়ে একে একে হ্যান্ডশেক করে বলে, দোস্ত কী অবস্থা তোদের? মেয়েগুলো হেসে বলে, ভালো, তোর? ফ্রেন্ড মহলে অরেনকে দেখে নিবিড় একটা মেয়ের কানে কানে বলল, ও ওখানে কেন? মেয়েটা বলে, এখন থেকে অরিনও আমাদের ফ্রেন্ড। মুহূর্তে নিবিড় একগাল হেসে বলে, আচ্ছা, আরে তোদের ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড। হাই, আমি নিবিড়। অরিনের দিকে হাত বাড়িয়ে বিনিময়ে অরিন কিছু না বলে একটু অপমানিত বোধ করে নিবিড়। সে হাত ছড়িয়ে বলে, তুমি কোনো বলিউডের নায়িকাও নয় যত ভাব দেখাতে হবে।
তোমার মতো অনেক সুন্দরী মেয়ে লাইন দিয়ে আমার কাছে লাইন দিয়ে আছে আমার পিছে, আর এদের ফ্রেন্ড দেখে ভদ্রতার খাতিরে ফ্রেন্ড বানাতে চেয়েছি, না হলে নিবিড়ে এত দূর দিন আসেনি যে যাকে তাকে ফ্রেন্ড বানাবে। সো তোমার এসব 2 টাকার ভাব অন্য ছেলেদের সাথে দেখাতে আসো, বাট এই নিবিড়ের সাথে না। বলে উঠে চলে গেল নিবিড়। পাশ থেকে সাদিয়া আবার তাকে টেনে বসিয়ে বলে, ওফ কি শুরু করেছিস তোরা, আর তুই কোথায় যাচ্ছিস, বস। নিবিড়ের আচরণের জন্য সে হা হয়ে গেল। অরেন যেখানে ভার্সিটির কত ছেলে অরেনের পেছনে ঘুরে আসছে, আর সেই তাকে নাকি নিবিড় সবার সামনে এভাবে অপমান করলো। অরেন কিছু বলতে যাবে তখন দূর থেকে নিবিড়কে ডাক দিল রাজ। রাজকে দেখে থেমে গেল অরেন। সবাই মিলে রাজকে ডাক দিলে তাদের সামনে এসে দাঁড়ায় রাজ। নিবিড় তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। রাজও হাসি মুখে পরিচিত হলো সবার সাথে। নিবিড় বলে, রাজ খুব ভালো স্টুডেন্ট, পরশু আমার সব অ্যাসাইনমেন্ট রাজই করে দিয়েছিল। বন্ধু হিসেবে খুব হেল্পফুল একজন মানুষ সে। তারপর অরেনের দিকে চেয়ে নিবিড় আবার বলে, এই যে গরিবের ক্যাটরিনা কাইফ, ওই দিন যে একটা কাগজের জন্য ওকে এভাবে মার খেলেন, জিজ্ঞেস করে দেখুন চিঠিটা সেদিন নাহিদে পাঠিয়েছিল, আর আপনার সামনে হিরো সাজার জন্য আবার এসে নিজেই রাজকে মারধর করে। তাছাড়া এসব আপনার জেনে বা কী লাভ, আপনার তো অহংকার মানুষকে মানুষ বলেও মনে হয় না। নিবিড়কে টেনে একপাশে নিয়ে গেল রাজ। তারপর বলে, এভাবে কেন বলছো, যা হওয়ার তা তো হয়ে গেছে। নিবিড় রাজকে ফিসফিস করে বলে, এসব মেয়েদের এভাবে বললে আগে লক করে দিতে হয়, দেখবে নেক্সট টাইম আর ভাব দেখাতে আসবে না। কিন্তু তুমি যদি তার ভাবকে বেশি গুরুত্ব দাও তাহলে পরে দেখবে সে আরও বেশি ভাব নিবে। সো সুযোগ বুঝে এসব ভাবের দোকান আগে বন্ধ করে দিতে হবে। ভার্সিটি থেকে বের হওয়ার পর অরিন রাজের কাছে এসে বলে, সরি সেদিনের ব্যবহারের জন্য। রাজ একটু হেসে বলে, আরে সমস্যা নেই, ওসব পুরনো কথা, আর আমি পুরনো কথা মনে রাখি না। অরিনও একটু হেসে বলে, তোমার নাম্বারটা দাও তো। কেন? পড়ায় কোনো প্রবলেম হলে তোমার থেকে হেল্প নিতে পারবো, আর ক্লাসমেট হিসেবেও যোগাযোগ থাকলো। রাজ একটু হেসে নাম্বারটা দিয়ে দিল। এখান থেকে শুরু হয়েছিল তাদের ফ্রেন্ডশিপটা। সন্ধ্যার পর কোমরে হাত দিয়ে নিজের ক্লান্ত শরীর ঠেলতে ঠেলতে বাসায় আসে নিবিড়। তুষার তার এই অবস্থা দেখে দৌড়ে গিয়ে তাকে ধরে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। আর জানতে চায় এমনটা কীভাবে হলো, কে মারলো তাকে। নিবিড় ব্যথায় আহ উ করতে করতে বলে, 8 নাম্বারটার সাথে দেখা করার কথা ছিল রে দোস্ত, রাস্তায় তার জন্য অপেক্ষা করেছিলাম, কারা যেন হুট করে এসে আমায় মেরে দিয়ে চলে গেল। পাশ থেকে নিলয় বলে, মেয়ে গঠিত বিষয় নিয়ে মার খেয়ে বাসায় এসেছিস, সি আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। সত্যি কি কাহিনী এটা, নাকি কোথাও ধরা খেয়ে মার খেয়েছিস? নিবের ব্যথা শব্দ করে বলে, দেখ নিলয়, বাজে বকবি না, আমি প্রেমিক হতে পারি, তবে এত লুচো না। তুষার হেসে বলে, তুমি কি তা আমরা সবাই জানি। নিবের এবার নিলয়ের দিকে চেয়ে বলে, প্লিজ দোস্ত, তোরা আমার মুখ পাতলা কথা পেটের ভেতর রাখতে পারিস না, যার তার সাথে এসে বলে ফেলিস, এসব কাউকে আবার বলতে যাবি না প্লিজ, আমার মান সম্মান একটুও থাকবে না তাহলে। নীরবে বলে, আরে না, কাউকে বলবো না, তুই কি আমাকে এমন ছেলে ভাবিস? আমার বুক ফাটে তো মুখ ফাটে না, টেনশন নিস না, কাউকে বলবো না আমি। পরদিন সকালে নীলয় রাস্তায় বের হলেই নীরার সাথে দেখা। নিবিড়ের আরেক গার্লফ্রেন্ড নীলয়কে দেখে নীরা বলে, ভাইয়া শুনুন, আপনি নিবিড়ের ফ্রেন্ড না? নীলয় তার দিকে চেয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি নিবিড়কে কীভাবে চেনেন? আমি ওর গার্লফ্রেন্ড। কয় নাম্বারটা মানে ওর কয়টা গার্লফ্রেন্ড? তা তো জানি না। আচ্ছা ভাইয়া, নিবিড় কোথায় আছে বলতে পারবেন? গতকাল থেকে আমার ফোনও ধরছে না। নীল একটু হেসে বলে, সেই লেভেলের একটা ডোজ পাইছে। মানে? সে আমাকে বলছে বিষয়টা কাউকে না বলতে, শুধু আপনাকে বলছে, আপনি ওর গার্লফ্রেন্ড দেখে। প্লিজ আপনি কাউকে বলবেন না বিষয়টা। বলবো না। তারপর নীরার কাছে এসে নিলয় আস্তে আস্তে বলতে থাকে, নিবিড় কালকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে দড়া খেয়ে সেই লেভেলের মার খাইছে, এখন বাসাতে পড়ে আছে। আমি বাসায় গিয়ে বলবো আপনাকে ফোন দিতে। আর হ্যাঁ, আপনি কথাটা কাউকে বলবেন না প্লিজ, কারণ নিবিড় আমাকেও বলছিল যেন কাউকে না বলি।